আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে প্রশ্ন সমাধানে। আজকে আমরা বিগত সালের যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো ছিল সেই প্রশ্ন সমাধান করব একটা সেটের। তো গত কয়েকদিন ধরে ক্লাস নেওয়া হয়নি, আমি আন্তরিকভাবে দুঃখিত, অসুস্থতার কারণে ক্লাস নিতে পারিনি। আবারও আজকে থেকে শুরু হচ্ছে তোমাদের সাথে, একদিন পর পর তোমাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ রাত 11টার দিকে। তো তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কিনা একটু আমাকে দ্রুত জানিয়ে দিবা, এবং আমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা তাও একটু জানিয়ে দিবা। সো আমরা একটু লাইভটা শেয়ার করে দিব এবং আমরা দেখবো যে আমরা স্পষ্টভাবে শুনতে পাচ্ছি কিনা, বুঝতে পারছি কিনা। তো এই হচ্ছে বিষয়। তো রমজান মাস, রাত অনেক হয়ে গেছে, তো অনেকে যারা আছো যে রাতের পাখি, যারা রাত জেগে জেগে নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করতে চাও, তো তাদের জন্য মূলত এই ক্লাসগুলো নেওয়া। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার কথা হয়তো বা স্পষ্টভাবে শোনা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে। সো আমি একটু লাইভটা শেয়ার করে দিব, তোমরা একটু লাইভটা তোমাদের জায়গা থেকে যতটুকু পারো লাইভটা একটু শেয়ার করে দাও, এবং যারা যুক্ত হয়েছো তারা দ্রুত একটু যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করো। যারা যুক্ত হয়ে গেছো তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের সাথে। সো আমরা বেশিক্ষণ সময় নষ্ট করব না, আমরা দ্রুতই আমাদের কার্যক্রমগুলো রয়েছে সেগুলো আমরা শুরু করে দেব। তো যাই হোক, যাক আলহামদুলিল্লাহ স্পষ্ট শোনা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, যাক আলহামদুলিল্লাহ। আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত সালের প্রশ্ন সমাধান করব একটা সেটের। প্রায় 30টির মতো প্রশ্ন রয়েছে, যেখানে আমরা দেখব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, যেহেতু ঈদের পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কী টাইপের প্রশ্ন আসে এই জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন। সো অবশ্যই আমরা কেউ কোনো দিকে তাকাবো না, সবাই সবার জায়গা থেকে লাইভটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করব, এবং আমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা একটু আমাকে দ্রুত জানিয়ে দাও, একটু দ্রুত জানিয়ে দাও আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং বোঝা যাচ্ছে কিনা। ওকে, আলহামদুলিল্লাহ হয়তো বা সব কিছু ঠিক আছে এবং সব জায়গা থেকে শুনতে পাচ্ছি আমরা। ওকে 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 সো আমরা একটু আমাদের জায়গা থেকে লাইভগুলো শেয়ার করে দিয়েছি। ওকে, তো সবাইকে আসসালামু আলাইকুম, আমি মোহাইমিনুল ইসলাম মুন্না ভাইয়া তোমাদের সাথে আবারও হাজির হয়েছি তোমাদের যে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, যারা ঢাকাতে মিস করেছো, যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকে মূলত ক্লাসটা, এবং যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও না কেন সবার জন্যই কিন্তু আজকের ক্লাসগুলো ইম্পর্টেন্ট। তো যে যেখান থেকে দেখছো, যেখান থেকে দেখো না কেন, শুধু লাইভগুলো দ্রুত শেয়ার করে দাও, দ্রুত লাইভটা শেয়ার করে দাও, এবং আমরা আমাদের সময় নষ্ট না করে আমরা আমাদের জায়গাগুলো থেকে একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম, কে কোথা থেকে দেখছো একটু জানিয়ে দাও, এবং কে কেমন আছো এটাও একটু আমাদেরকে জানিয়ে দিবা। ওকে, ফয়সাল মুরাদ আমাদের সঙ্গে আছে, শোনা যাচ্ছে ভাই। ওকে, মানজিয়া আছে আমাদের সাথে, একটু দ্রুত আমরা লাইভগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করি। ওকে, ঠিক আছে, সো আমরা শুরু করি। হ্যাঁ, তো প্রথম যে প্রশ্নটা, প্রথমে আমরা তোমাদেরকে বলে রাখি প্রত্যেক দিনই আমাদের ক্লাস হওয়ার কথা ছিল, তবে আমাদের যেহেতু শিডিউল মিলছে না, জন্য একদিন পর পর নেওয়ার চেষ্টা করছে। তো যাই হোক, কথা না বলি, প্রথম প্রশ্নটা একটু খেয়াল করি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নটা ছিল, প্রথমেই বলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 1 নম্বর প্রশ্নটা যেটা সোনারতরী থেকে এসেছে, তো একটু খেয়াল করি প্রশ্নটা, একটু লক্ষ্য করেন, দেখা যাচ্ছে হয়তো, বা যদি দেখা না যায় বা আলোর সমস্যা হয় একটু আমাকে দ্রুত জানাবেন। দেখেন, সোনারতরী কবিতার ছোট্ট শ্বেত তরী বলতে কি বোঝানো হয়েছিল? দেখেন, সোনারতরী কবিতায় যে ছোট শ্বেত তরী বলতে কি বোঝা হয়েছিল? সময়ের নিষ্ঠুরতাকে, নৌকার আয়তনকে, সময়ের প্রবাহকে, নাকি মহাকালের পরিধিকে? তো একটা জিনিস খেয়াল করেন, এখানে যে মাঝি দ্বারা কাকে বোঝানো হয়েছিল, এবং দুঃখিত এখানে যে কৃষক ছিল, কৃষক, এই কৃষক দ্বারা কাকে বোঝানো হয়েছিল? এখানে কবিকে বোঝানো হয়েছিল, তাই না? এবং মাঝি দ্বারা কাকে বোঝানো হয়েছিল? মাঝি দ্বারা মহাকালকে, এখানে
কালকে বোঝানো হয়েছিল, তাই না? এই হচ্ছে বিষয়। আর এখানে যে তড়িটা ছিল, এই তড়িটা দ্বারা কি বোঝানো হয়েছিল বলো তো একটু? এই তড়ি দ্বারা যা বোঝানো হয়েছিল এই সময়টাকেই বা ওই বিষয়টাকে আমরা এখানে কিন্তু উত্তর হিসেবে নিতে পারি। সময়ের নিষ্ঠুরতাকে নাকি নৌকার আয়তনকে, সময়ের প্রবাহকে নাকি মহাকালের পরিধিকে? কি হবে বলো? দেখেন, কৃষক বলতে কি, কবি এবং মাঝি বলতে মহাকালকে বোঝানো হচ্ছে। তাহলে তড়ি বলতে এখানে আসলে কি বোঝানো হয়েছিল? এখানে কি মহাকালের প্রবাহ পরিধিকে? না। কেন পরিধিকে হবে না? কারণ দেখো, এখানে মাঝি বলতে মহাকালকে বোঝানো হয়েছে, তার মানে তড়ি দ্বারা মহাকালের পরিধিকে আমরা বুঝবো না। এমন একটা জিনিস খেয়াল করো যে এই যে নদীর সময়ের প্রবহমানতা, দেখো যদি সময়টা ভরা পালে চলে যেত, যদি বলা থাকতো ভরা পালে চলে যায়, তাহলে সময়ের প্রবহমানটাকে আমরা কিন্তু এখানে উল্লেখ করতে পারতাম বা এই প্রশ্নটা আমরা উত্তরটা নিতে পারতাম। তার মানে গ নাম্বার প্রশ্নের উত্তরটাও কিন্তু সঠিক হচ্ছে না। এখন হয়তো বা ক নাম্বারটা হতে পারে অথবা খ নাম্বারটা হতে পারে। এখন তোমরা একটু বলো তো কয় নাম্বারটা সঠিক উত্তর হবে? একটু দ্রুত বলো তো কত নাম্বারটা সঠিক উত্তর হবে? ওকে, সুমিত বর্ষাক দাদা বলছে দিনাজপুর থেকে দেখছি। ভাইয়া আমি রংপুর থেকে দেখছি, আলহামদুলিল্লাহ। তাপস আমাদের সঙ্গে আছে। সো তোমাদেরকে বলে রাখি, তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও, হাজী মোহাম্মদ আনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও, গুচ্ছযুক্ত 19 বিশ্ববিদ্যালয়ে দাও, অথবা তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নাও, সবগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু বিগত সালের প্রশ্ন সমাধান করা খুবই 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 গুরুত্বপূর্ণ। এবং আজকে যে প্রশ্নটা আমরা সমাধান করতেছি এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত সালের কিন্তু প্রশ্ন। তো বিগত সালের প্রশ্ন সমাধান করলে সেই বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে বা সেই বিশ্ববিদ্যালয়ের প্যাটার্ন সম্পর্কে জানা যায়। এবং একটা জিনিস তোমাদেরকে ভালো করে উল্লেখ করি, অনেক পীর বাবা, ভণ্ড বাবা, সাধু বাবা, আলিয়া তোমাদেরকে বলতেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিগত সালের প্রশ্ন সলভ করো, তোমরা হচ্ছে হাজী মোহাম্মদ আনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিগত সালের প্রশ্ন সলভ করো, তাহলেই তোমরা হচ্ছে প্যাটার্নটা বুঝবা। সো আমি তোমাদেরকে বলি, দেখো হাজী মোহাম্মদ আনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখন থেকে মোটামুটি 4 থেকে 5 বছর, যদি আমি ভুল না করে থাকি, তাহলে 2019 সালে লাস্ট পরীক্ষা নিয়েছিল, তারপরে মোটামুটি 5 বছর আগে। তো এই 5 বছর আগে যে শিক্ষক পরীক্ষার কোশ্চিন তৈরি করতো বা যারা এই দায়িত্বে প্রাপ্ত ছিল তারা কিন্তু মোটামুটি নাই, সবাই চেঞ্জ হয়ে গিয়েছে। সো তাদের কোশ্চিন প্যাটার্ন এখনকার কোশ্চিন প্যাটার্ন সেম হবে না। সো শুধু টাইম নষ্ট হবে যদি আমরা এইটার উপরেই শুধু পড়ে থাকি। তো তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করলে কিন্তু তোমাদের লাভ আছে, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে 30% প্লাস তোমার কিন্তু বিগত সালের প্রশ্ন রিপিট হয়। এবং এই প্রশ্নগুলো যদি সলভ করি তাহলে দেখা যাচ্ছে কি হবে, আমাদের যে পড়ার যে পরিধিটা, দেখো তোমরা কিন্তু সব টপিকে এখন জানো, সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছো, অনেকে চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথের পরীক্ষা দিয়েছ। তো এখন আমাদেরকে দেখতে হবে যে কোন টপিক থেকে কোন বিশ্ববিদ্যালয়ে কী ধরনের প্রশ্নগুলো করে থাকে বিগত সালগুলোতে। সো একটা জিনিস খেয়াল করো, তাহলে দেখো এই জায়গাটা কিন্তু আমরা একটা টপিকও পড়া হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে, তাই না? সো তাই দেখো, তো এই প্রশ্নের উত্তরগুলো এগুলো হবে না। তাহলে এখন আয়তনের দিক থেকেও হবে নাকি নিশ্চয়টাকে? অবশ্যই আয়তনের দিকটা হবে না। দেখেন ছোট যে তড়িৎ, তাহলে ছোট বলতে হবে আয়তনকে বোঝাচ্ছে। দেখো আমি একটা কথা বলি যে কবিরা কখনোই সোজা আঙুল দিয়ে ঘিউ তোলার চেষ্টা করে না, সবসময় বাঁকা আঙুল দিয়েই চেষ্টা করে। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর চাইলেই তো সকালবেলা ঘুম থেকে উঠে বলতে পারতো যে আমার জীবনটা অন্ধকার, আমি ভবিষ্যতে আমার কি হবে, আমার এই যে কষ্ট অর্জিত ধন সম্পদ এবং কষ্টার্জিত শিল্পকর্মগুলো আছে তোমরা সবাই নিয়ে যাও পৃথিবীবাসী, সরাসরি কবিতা এসে বলতেই পারতো। কিন্তু কবিরা কি সহজে কোনো কথা বলবে না, তারা একটু ঘুরায় বলবে, তাই না? তো ঘুরায় কি বলছে যে সে সকালবেলা উঠে দেখছে যে তার জীবনটা কেমন তরুণ ছায়া মসিমাখা, এবং সেখানে এসে একটা হতাশা প্রকাশ করছে, কালো অন্ধকার দেখতে পাচ্ছে তার সময়টাকে। তার মানে এখানে ছোট দ্বারা আয়তনকে কখনোই বুঝাবে না। তার মানে ছোট দ্বারা এখানে আয়তনকে যদি না বোঝায় তাহলে সঠিক উত্তর কি হবে? সময়ের নিষ্ঠুরতাকে এখানে কিন্তু উল্লেখ করা হচ্ছে। সময় যে নিষ্ঠুরতা আছে এই নিষ্ঠুরতাকে এখানে উল্লেখ করা হচ্ছে, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়, ক্লিয়ার? তার মানে এখানে তড়ি দ্বারা প্রবহমান যে সময়টা আছে, প্রবহ ভুল লিখলাম, প্রবহমান যে সময়, এই সময়টাকে বোঝায়, তাই না? এখন ছোট দ্বারা কি বোঝাচ্ছে? এই যে সময়টা আছে এই সময়ের নিষ্ঠুরতাকে বোঝাচ্ছে, অর্থাৎ এই সময়টা সংকীর্ণ, এই সংকীর্ণ সময়ের মধ্যে কারো জীবসত্তাকে বা ব্যক্তি সত্তাকে সংরক্ষণ করা যায় না, তার যে কষ্ট অর্জিত কর্মগুলো রয়েছে, কর্মের ফলগুলো রয়েছে, শুধুমাত্র সেটাই আমরা এই ছোট তড়িতে বা নৌকাতে আমরা নিতে পারি, ঠিক আছে? ওকে, নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। 2 নাম্বার যে প্রশ্নটা আছে সেই 2 নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করব। বলছে 2 নাম্বার প্রশ্নে সুন্দর করে উল্লেখ করা আছে কি, আমার এ কুল ভাঙিয়াছে যে বা আমি তা
তার কুল কি ভাঙি বাঁধি ধরি নাকি গড়ি? কোথা থেকে এসেছে? প্রতিদান, দানের বদলে দান, প্রতিদান। লেখককে পল্লী কবি জসিমউদ্দিন, লেখককে পল্লী কবি জসিমউদ্দিন। এই যে একটা বিশেষত্ব দেখেন, যেখান থেকে ভিতর থেকে প্রশ্ন, সিলেবাস, শর্ট সিলেবাসের যে একটা টপিক প্রতিদান, পল্লী কবি জসিমউদ্দিনের দানের বদলে দান প্রতিদান যে দিয়েছিল, সেই আমাদের লাইন যে ছোট মাত্র 28 লাইনের কবিতা, সেই লাইন কবিতাটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সো দেখো হুবহু লাইনটা তুলে দিয়ে বলছে এরপরে কি হবে, আমারে কোল ভাঙিয়াছে যে বা আমি তার কুল ভাঙি বাঁধি ধরি নাকি গড়ি? ভাঙি বাড়ি ধরি নাকি গড়ি? কি হবে বলো তো, কি হবে? কুল কি হবে, ধরি বাঁধি নাকি হচ্ছে গড়ি, কি হবে? এইটা যদি না পারেন তার মানে আপনাকে আবার কবিতাগুলো পড়তে হবে। একটু দ্রুত বলেন তো। সোহেল রানা বলছে খ নাম্বার, কি বলছে? বাঁধি। ওকে, আমার একে কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল কি হবে ভাইয়া? বাঁধি। সো আপনাদের একটা কথা বলি, আপনারা যখন আমার সঙ্গে প্রশ্ন সলভ করবেন, আমি আপনাদের কথা দিচ্ছি প্রত্যেক যদি আমরা বিগত সালের প্রশ্নগুলো সমাধান করি, এখান থেকে আপনাদের 50% হয়ে যাবে। এবং আমি বলছি, আমি যেভাবে টপিকগুলো ধরায় পড়াই, আপনার টপিকগুলো কিন্তু মেমোরাইজ হয়ে যাচ্ছে। এবং তার সাথে সাথে প্রশ্ন ব্যাংকগুলো কিন্তু এত রাতের বেলা পড়তে ইচ্ছে করবে না, সময় নষ্ট হইতো ফেসবুক দেখে। সো আমি একটা জাস্ট ভিডিও না দেখে আমার ক্লাস করতেছি, প্রশ্ন সমাধান করতেছি, ঠিক আছে? ওকে, সো এদিক দেখছি ফয়সাল মুরাদ বলছে বি নাম্বার হবে। ওকে, নাহিদ হোসেন আমাদের সঙ্গে আছে। সো একটু খেয়াল করি তাহলে কি হবে। হ্যাঁ, বি নাম্বার এখানে হচ্ছে সঠিক হবে। তো সবাইকে একটা করে লাইক শেয়ার করে দিতে পারি না? অবশ্যই পারি। বলছে আমার একে কুল ভাঙিয়াছে যে বা আমি তার কি করি? কুল বাঁধি। আমি তার কি করি? কুল বাঁধি। আবার একটা কি জিনিস ছিল যে আমার জন্য কাটা দেয় তার জন্য আমি কি? ফুল প্রদান করি। কাটা দেয়, আমরা তার জন্য কি করি? ফুল প্রদান করি, পল্লী কবি জসিমউদ্দিন বলেছিল। আচ্ছা, 3 নম্বর প্রশ্নের দিকে আমরা একটু ধাবিত হই, খেয়াল করি। শোনেন, মিলিটারি যাদের ধরে মিছিমিছি ধরে না। রেইনকোট গল্পের এই উক্তিটি কার ছিল? তাহলে দেখেন, রেইনকোট গল্পের উক্তিটা কার ছিল বলেন তো? এটা কার উক্তি ছিল? এটা কি আকবর সাজিদের ছিল? এটা কি আব্দুস সাত্তার মৃধার ছিল? নুরুল হুদার ছিল? নাকি আফাজ আহমদের ছিল? একটু দ্রুত একটু অ্যান্সার করার চেষ্টা করি তো, যে মিলিটারি যাদের ধরে মিছিমিছি ধরে না, রেইনকোট গল্পের এই উক্তিটি কার ছিল? এটা কি আকবর সাজিদের ছিল? এটা কি আব্দুস সাত্তার মৃধার ছিল? নুরুল হুদার ছিল? নাকি আফাজ আহমেদের ছিল? একটু আমরা দ্রুত বলি, দেখেন এইখানে গল্পের কথক হচ্ছে লেখক এবং প্লাস হচ্ছে নুরুল হুদা। সো একটা জিনিস খেয়াল করেন, নুরুল হুদা। সো লেখক তো এখানে জীবনও হবে না, কেন? লেখকের নাম এখানে উল্লেখ নাই। এখন নুরুল হুদা কি হবে নাকি হবে না? নুরুল হুদাও হবে না, কারণ কি? নুরুল হুদা বলছিল, একজন মানুষ তাকে বলেছে যে মিলিটারি কাদেরকে ধরে? যারা সামহাউ অন আদার্স, যারা হচ্ছে কোনো না কোনোভাবে কোনো কিছুর সাথে অ্যাক্টিভিটিসের সাথে সাবসাবজেক্ট অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হয়, তাদেরই শুধু ধরে। সো এটা কে বলেছিল? দেখেন, আব্দুস সাত্তার মৃধা ছিল জিওগ্রাফির প্রফেসর, তার সম্পর্কে এখানে কিছুই বলা নাই, জাস্ট বলছিল আব্দুস সাত্তার মৃধার বাড়িতে বেবি ট্যাক্সির মতো ঘর করতে যাচ্ছিল কে? আমাদের ইসহাক মিয়া। আচ্ছা, আরেকটা টপিক হচ্ছে আব্দুস সাজিদ কি ছিল? উর্দুর প্রফেসর, তার সম্পর্কে কিছু কিন্তু বলা ছিল না। তার মানে দেখেন, আমি প্রথমেই বললাম যে নুরুল হুদা উত্তরটা হচ্ছে না, তাহলে সঠিক উত্তরটা কি হচ্ছে আমাদের? এই যে আফাজ আহমদ কে ছিল? প্রিন্সিপাল, যে কিনা দিন রাত দুয়ার দরুদ পড়তো এবং এপ্রিলের মাঝামাঝি সময়তে এসে পাকিস্তানের বড় কর্তাদের কাছে সবিনয় নিবেদন করেছিল যাতে পাকিস্তান যদি বাঁচাতে হয় তাহলে সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হাঁটাতে হবে, কারণ এগুলো কি? পাকিস্তানের শরীরের কাটা। তারপরে এই যে এপ্রিল মাস আছে, এপ্রিলের দুইটা দিক আছে, একটা মাঝামাঝি সময়, একটা হচ্ছে প্রথম সময়। প্রথম দিকে এপ্রিলের শুরুর দিকে যে প্রিন্সিপালের প্রিয় ছিল ইসহাক মিয়া, সে উর্দু বলা শুরু করে, বাংলা বলা ছেড়ে দেয়। এবং মাঝামাঝি সময়ে প্রিন্সিপাল দোয়া দুরুদ করতো, মাঝামাঝি কলিগদের গালিগালাজ করতো এবং বড় কর্তাদের কাছে সবিনয় নিবেদন করেছিল যাতে পাকিস্তানের শৈলের কাটা শহীদ মিনারগুলো ভেঙে ফেলা হয়। সো এই যে কোর লেভেলের প্রশ্নগুলো, এগুলো কিন্তু দেখা যায়। সো এগুলো একটু তথ্যগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। আচ্ছা, খেয়াল করি, নেক্সট প্রশ্নে চলে যাই। তাহলে কি উত্তর হবে? আফাজ আহমেদ বা প্রিন্সিপাল। ওকে, চলে আসি আমাদের বাংলা বিহার শেষ নবাব, বাংলা বিহার ওড়িশার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দিন দৌলা থেকে। কি বলা হয়েছে? যে
সিরাজউদ্দৌলা নাটকের দৃশ্য সংখ্যা কয়টি? বলেন তো ভাইয়া গুলি গুলি করে, সিরাজউদ্দৌলা নাটকের দৃশ্য সংখ্যা কয়টি? খেয়াল করেন, দ্রুত বলেন তো 4 নম্বর প্রশ্ন উত্তর কি হবে? সিরাজউদ্দৌলা নাটকের দৃশ্য সংখ্যা কয়টি? গুলি গুলি করে বলেন, দ্রুত বলেন, গুলি গুলি করে দ্রুত বলেন, দ্রুত বলেন গুলি গুলি করে কি হবে? ওকে, খেয়াল করেন কি হবে, কয়টি বলেন? এখানে কি 10টি হবে, 11টি হবে, 12টি হবে নাকি 13টি হবে? বলেন তো। এই তো তাসমিয়া মুন্নি বলছে আমার মুন্না ভাইয়ের মুন্নি বোন। ওকে ঠিক আছে। মাহবুবা জান্নাত বলছে 12টি। ওকে ওকে, ওয়াও ওয়াও, তোমরা তো অনেক জোস, ওয়াও। আবু রায়হান আমাদের সঙ্গে আছে, মারিয়া আক্তার জেনি আমাদের সঙ্গে বলছে 4-এর গ নাম্বার হবে। শারমিন রেশমা বলছে, মেঘলা আকাশ বলছে 12টি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ তোমরা জানো যে এখানকার দৃশ্য সংখ্যা কয়টি ছিল? দৃশ্য সংখ্যা ছিল 12টি। দৃশ্য সংখ্যা কয়টি ছিল? 12টি ছিল, আলহামদুলিল্লাহ। আচ্ছা, নেক্সটে আমরা চলে যাই, খেয়াল করি। দেখেন বলছে যোদ্ধা শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কি? বলেন তো প্রকৃতি প্রত্যয়। যোদ্ধা, যোদ্ধা, যুদ্ধ যোগ ত্রিজ, যুদ্ধ যোগ ত্রিজ, যুদ্ধ যোগ ধা, যুদ্ধ যোগ ত, যোদ্ধা। বলেন যোদ্ধা, এটা কি হতে পারে? ওকে, দেখেন সিরাজউদ্দৌলা ছিল অঙ্ক 4টি এবং দৃশ্য ছিল কয়টি? 12টি। ওকে, সিদরাতুল মুনতাহা ফাবিয়া বলছে কেটে দিল। আচ্ছা, বলেন তো ভাইয়া গুলি গুলি করে। দেখেন এটা না পারিরই কথা, প্রকৃতি প্রত্যয় সহজে বোঝা যায় না। দেখেন প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে এখানে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বারটা হবে, যুদ্ধ যোগ ত্রিচ। এটা হচ্ছে যোদ্ধার প্রকৃতি, প্রকৃতি এবং হচ্ছে প্রত্যয়, প্রকৃতি এবং প্রত্যয়। ওকে, এটা না পারে স্বাভাবিক। আচ্ছা, নিয়ম শিখবো আমরা, সমস্যা নেই। দেখেন ঋণ হতে মুক্ত যে সমাস, বলেন ঋণ হতে মুক্ত, ঋণ হতে মুক্ত, কি থেকে মুক্ত? ঋণ হতে মুক্ত যে সমাস। আমি তোমাদেরকে সেদিনকার শিখাইছিলাম সমাস। বলেন তো দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, প্রথমী, পঞ্চমী নাকি ষষ্ঠী? দেখেন তৎপুরুষ হবে, এটা হচ্ছে ফাইনাল। এখন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থী, পঞ্চমী কি হবে বলেন? যারা বিভক্তি চিনেন, দ্বারা দিয়া কর্তৃক, হতে থেকে চেয়ে, যারা এগুলো চিনেন তারা হচ্ছে এগুলো সঠিক উত্তর দ্রুত করতে পারবেন। বলেন তো দ্বারা দিয়া কর্তৃক, হতে থেকে চেয়ে, এ অর, এগুলো থাকলে কি হয়? কি হয় বলেন তো ভাইয়া? বলেন বিভক্তি যদি জানা থাকে আপনি অবশ্যই এটার সঠিক উত্তর করতে পারবেন। বিভক্তি যদি জানা থাকে অবশ্যই দ্বিতীয়া, তৃতীয়া, পঞ্চমী নাকি ষষ্ঠী? বলেন তো। হতে থেকে চেয়ে, হতে থেকে চেয়ে, বলেন কোন বিভক্তি? কোন বিভক্তি দ্রুত বলেন। পঞ্চমী। ওয়াও, দ্রুত দ্রুত গুলি 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 গুলি। ফয়সাল মাহমুদ বলছে গ হবে। ওকে, গ হবে, ঠিক আছে। ওকে ওকে ওকে, ওকে, হতে থেকে চেয়ে থাকলেই হয়, এটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। ঠিক আছে, ঠিক আছে, তোমাদের সঠিক উত্তর ঠিক আছে, থ্যাংক ইউ। যারা সঠিক উত্তর দিয়েছে তোমরা অনেক জোস। ওকে, লাভ ইউ সবাইকে। তারপর দেখেন খেয়াল করি, বলছে কি যে কোন শব্দটি ক্লিব লিঙ্গ? দেখেন ক্লিব লিঙ্গ, লিঙ্গ কয়টা বলেন তো, কে পারবেন? লিঙ্গ কয়টা? আচ্ছা, ক্লিব, ক্লিপ বলতে কি কি বোঝাবে? এখানে ছেলেও বুঝাবে না, নারী বুঝাবে না, কাস্টমও বুঝাবে না, অন্য কিছু বুঝাবে। এটা কি মন্ত্রী, গাড়ি, সভাপতি নাকি পুস্তক? কি হবে বলেন? ক্লিপ লিঙ্গ, ক্লিপ লিঙ্গ কি হবে বলেন? ক্লিপ, ক্লিপ, ক্লিপ লিঙ্গ কি হবে? তাপস দে বলছে আগের প্রশ্নের উত্তর 6-এর গ। ওকে, তাসনিমা মুন্নি বলছে 6-এর গ। একটু দ্রুত বলেন তো ভাইয়া, একটু দ্রুত খেয়াল করি। ওকে, দেখেন ক্লিব লিঙ্গ বলতে কি এখানে হচ্ছে ছেলে মেয়ে কোনো কিছুই বোঝাবে না, কিছু বোঝাবে না, কোনো কিছুই বোঝাবে না, তাই না? এর একটা বিষয় ক্লিব লিঙ্গ। তাহলে ক্লিব লিঙ্গ যদি হয় এখানে সঠিক উত্তর হবে কি? পুস্তক হচ্ছে ক্লিব লিঙ্গ, পুস্তক বা বই হচ্ছে ক্লিব লিঙ্গ, এটা জানার কথা সবার, তাই না? আচ্ছা, নেক্সটে চলে যাই 7 নাম্বার প্রশ্ন পরে 8 নাম্বার প্রশ্ন বলছে পূরণবাচক শব্দ নয়, পূরণবাচক শব্দ নয়, পূরণবাচক 19-এ আড়াই, 80 নাকি 3 বলেন তো? পূরণবাচক, পূরণবাচক কোনটা হবে? পূরণবাচক 8 নম্বর প্রশ্ন উত্তর বলেন। পূরণবাচক কি হবে?
পূরণবাচক শব্দ নয়। দেখেন সংখ্যাবাচক শব্দ যেগুলো আছে এই সংখ্যাবাচক শব্দগুলো কিন্তু আপনাদেরকে শিখতে হবে। আমি এগুলো ক্লাস নিব, ঠিক আছে, আস্তে আস্তে সবগুলো নিব, একটু অসুস্থ ছিলাম এই জন্য নিতে পারি নাই। সো পূরণবাচক শব্দ কোনগুলো হবে একটু বলেন তো ভাইয়া। 8-এর কি হবে? গুলি 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 দ্রুত উত্তর দেন, দ্রুত দ্রুত। ওকে 8-এর কি বলছেন সবাই? ওকে গ নাম্বার বলছে অনেকে, অনেকে খ নাম্বার, অনেকে ঘ নাম্বার। দ্রুত অ্যান্সার দেই। আচ্ছা দেখো তেহাই হবে না, তেহাই হবে না, 19-এ হবে না এবং 2.5 হবে না। এখানে সঠিক উত্তর হচ্ছে 80। 80 হচ্ছে পূরণবাচক শব্দ নয়। 80 হচ্ছে কি পূরণবাচক শব্দ নয়। ওকে 80 সংখ্যাবাচক। আচ্ছা তারপর দেখেন চলে আসি, কোনটি গুণ বিশেষ্য? গুণ বুঝাবে এবং নাম বুঝাবে। দেখেন গুণ বিশেষ্য, গুণের নাম বুঝাবে, গুণের নাম বুঝাবে কোনটা দ্বারা? দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি ধরনের প্রশ্ন করে? গ্রামাটিক্যাল কিন্তু একটু বিশ্লেষণধর্মী। কোনটি গুণের নাম বোঝাচ্ছে? সাগর, গুরুত্ব, নাকি ভোজন, নাকি বাহিনী? কি হবে বলেন তো? 9 নাম্বার সাগর, গুরুত্ব, ভোজন নাকি বাহিনী? সাগর, গুরুত্ব, ভোজন নাকি বাহিনী? একটু আমরা লাইভটা শেয়ার করে দিতে পারি না? যে জায়গা থেকে, যে যার জায়গা থেকে লাইভটা একটু শেয়ার করে দিতে পারি কি না? একটু দ্রুত। দেখেন গুণ এবং বিশেষ্য বোঝাচ্ছে, গুণ এবং বিশেষ্য। দেখেন ভোজন এটা নয়, বাঘিনী শুধুমাত্র বিশেষ্য পদ বোঝাচ্ছে, সাগর একটাও কিন্তু বিশেষ্য পদ বোঝাচ্ছে। তারপরে সঠিক উত্তর কত? গুরুত্ব হচ্ছে একটা গুণ বিশেষ্য। কি বিশেষ্য ভাইয়া? গুণ বিশেষ্য। আচ্ছা খেয়াল করেন নেক্সট নাম্বার 10 নাম্বারের ক্ষেত্রে দেখেন মজিদ লালসালু থেকে এসেছে। মজিদ কোন বিষয়ের সম্পর্কে গ্রামবাসীকে সচেতন দেন? ধর্ম, জন্মমৃত্যু, অশিক্ষা নাকি নির্বুদ্ধিতা? কি বিষয় নিয়ে বলেন তো? মজিদ কি বিষয় নিয়ে তাদেরকে বলতেছিল? মজিদ কোন বিষয় নিয়ে বলতেছিল? একটু দ্রুত বলো তো। দেখেন মজিদ ছিল ধর্ম ব্যবসায়ী। সে তার লক্ষ্য অর্জন করার জন্য বা স্বার্থ হাসিল করার জন্য সে কিন্তু বিভিন্ন ধরনের যে ধর্মীয় ধর্মান্ধতা এইগুলো কিন্তু প্রচার করে বেড়াইতো, তাই না? সে তার মানে এখানে সঠিক উত্তরটা অনেক ইজিলি বলা যায়। সে একটু হাতের বাঁধন ছেড়ে দিয়ে গুটি গুটি করে একটু প্রশ্ন উত্তর দাও তো ভাইয়া, যে মজিদ কোন বিষয় সম্পর্কে গ্রামবাসীকে সচেতন করে বা সচেতন দেয়? এটা কি ধর্ম, জন্মমৃত্যু, অশিক্ষা নাকি নির্বুদ্ধিতা? কি হবে বলেন তো একটু দ্রুত। আচ্ছা সবাই বলছে ধর্ম, ওমি বলছে ধর্ম। ওকে 10-এর এ হবে, মুরাদ বলছে। ওকে 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 জোস। হ্যাঁ তো দেখেন এখানে হচ্ছে সঠিক উত্তর হবে কি ধর্ম বিষয়। কারণ কি ছিল? সে ছিল ধর্ম ব্যবসায়ী। মজিদ কি ছিল? ধর্ম ব্যবসায়ী ছিল। আচ্ছা খেয়াল করেন, আমরা একটু খেয়াল করি 11 নম্বরের ক্ষেত্রে বলছে বাংলা ভাষায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? বাংলা ভাষার অর্ধমাত্রার বর্ণ কয়টি? আমি আপনাদেরকে শিখাইছিলাম এটা 8টি, 9টি, 10টি নাকি হচ্ছে 11টি? কয়টি বলেন? অর্ধমাত্রা ওকে বলেন, দ্রুত বলেন কয়টি? আচ্ছা দেখেন 11-এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অর্ধমাত্রা। দেখেন আমাদের যে অর্ধমাত্রা কোনটি? অর্ধেক, তাই না? তো স্বরবর্ণ হচ্ছে একটি অর্ধমাত্রা এবং ব্যঞ্জনবর্ণ হচ্ছে কয়টি? 60টি। তাহলে টোটাল কয়টা হচ্ছে? টোটাল হচ্ছে আমাদের 8টি অর্ধবর্ণ। টোটাল কয়টি আমাদের? 8টি হচ্ছে অর্ধবর্ণ। সো প্রশ্ন আসে স্বরবর্ণের ক্ষেত্রে একটি কি? একটি হচ্ছে রি। এই রি কে বলা হয় অর্ধবর্ণ, স্বরবর্ণের ক্ষেত্রে অর্ধবর্ণ। আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে ব্যঞ্জনবর্ণ। ঠিক আছে ক্লিয়ার ভাইয়া? 11 হচ্ছে কোন নাম্বার? আচ্ছা তারপর দেখেন বলা হচ্ছে কি তানিয়া তাকে চিঠি লিখেছে। এই বাক্যে ক্রিয়াপদ কোন ধরনের? ক্রিয়াপদটা যে আছে এই বাক্যে দেখেন কি বলছে, এই যে ক্রিয়াপদগুলো এখানে আছে
তানিয়া মাকে চিঠি লিখেছেন, এই বাক্যের মধ্যে যে ক্রিয়াপদটা আছে কি অকর্মক, দ্বিকর্মক, সকর্মক নাকি প্রযোজক ক্রিয়া? দেখেন প্রযোজক কাকে বলে? প্রযোজক হচ্ছে যে প্রযোজনা করে, তাই না, কাজ করিয়ে নেয়, সেটাকে বলে। সকর্মক কাকে বলে? সকর্মক যেখানে হচ্ছে সকর্মক ক্রিয়া আছে, অকর্মক যেখানে কর্ম নাই, দ্বিকর্মক যেখানে দুইটা ক্রিয়া আছে। বলেন তো কি হবে? তানিয়া মাকে চিঠি লিখছে, তানিয়া মাকে চিঠি লিখছে। দেখো দ্বিকর্মক মানে কি দুই ধরনের কাজ বোঝাবে, একই সাথে দুইটা কাজ বোঝাবে। বলেন তো কি হবে? বলেন দ্রুত বলেন, দ্রুত 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 বলেন কি হবে? একটু খেয়াল করেন দ্রুত। দেখেন তানিয়া কি করছে? মাকে চিঠি লিখছে। তো তানিয়া চিঠি লিখছে আর কাকে লিখছে? মাকে লিখছে। তারপরে দেখো কর্ম যে আছে কয়টা? দুইটা। কয়টা ভাইয়া? দুইটা। ঠিক আছে, সো একটা খেয়াল জিনিস মনে রাখবা, সোজা কথা। আচ্ছা তারপর চলে আসি, বসে ঠিকভাবে চললে কেউ কিছু বলবে না। যদি আমরা ঠিকভাবে চলি তাহলে আমাদের অবশ্যই কেউ কিছু বলবে না। এই যে বাক্যটা আছে, এই বাক্যটি কোন ধরনের ক্রিয়া বিশেষণ আছে? ক্রিয়া বিশেষণ। দেখো ক্রিয়া বিশেষণ বলতে আসলে কি বোঝাচ্ছে খেয়াল করো। ক্রিয়া বিশেষণ, দেখো ক্রিয়া কি রূপে কাজ সম্পাদন করছে এই জিনিসটাকে যদি যে পদ দ্বারা বোঝানো তাকে ক্রিয়া বিশেষণ বলা হয়, তাই না? সো খেয়াল করো, বলছে কি একটা গান আছে না হানি সিং এর, এরকম যে ধীরে ধীরে সে মেরে জিন্দেগি মে আনা, তাহলে সে কিভাবে আসবে? ধীরে ধীরে আসবে, তাই না? আচ্ছা বললাম করো, এখন করোটা কি ক্রিয়া? বললাম কি আস্তে আস্তে করো, আস্তে আস্তে করো, তাই না? এই হচ্ছে বিষয়। তাহলে এই যে দেখো ক্রিয়াটা কিভাবে করবে? আস্তে আস্তে। তাহলে এগুলো হচ্ছে ক্রিয়া বিশেষণ। তারপর বললাম কি দ্রুত, দ্রুত করো, তাহলে করবে কিভাবে? দ্রুত। বা বললাম কি রকেট দ্রুত চলে, তাহলে চলাটা কেমন করে? দ্রুত চলে। তাহলে এই দ্রুতটা হচ্ছে কি ক্রিয়া বিশেষণ। তাহলে এখানে বলছে ঠিকভাবে চললে কেউ কিছু বলবে না। এখানে যে ক্রিয়া বিশেষণটা আছে কোন ধরনের ক্রিয়া বিশেষণ? এটা কি ধারণবাচক, একপদী, বহুপদী নাকি পদানু? কি হবে বলেন তো ভাই? দ্রুত বলেন তো কি হবে? বলেন তো। শারমিয়া রেশমা বলছে গ নাম্বার। কোন ধরনের? কোন ধরনের? বলেন তো ভাইয়া কোন ধরনের? ওকে খেয়াল করেন তো এইটা বিষয়টা হচ্ছে কি বহুপদী হবে না, কারণ এখানে হচ্ছে যে ক্রিয়াগুলো আছে এই ক্রিয়া বিশেষণগুলো হচ্ছে বহুপদী নয়। দেখো বলছে কি ঠিকভাবে চললে, তাহলে চলবে কিভাবে? ঠিকভাবে। এবং এই জায়গাটাতে দেখো একটা ধারণবাচক, এটা উত্তরটা হচ্ছে ধারণবাচক, কারণ কি একটা ধারণা দিচ্ছে কিভাবে চলবে, ঠিকভাবে চলবে। তাহলে চলবে ক্রিয়ার যে দশগুণ অবস্থা এটা থেকে বোঝাচ্ছে। আর এক পদী কেন হবে না? একটা পদ এখানে নেই, বহুপদ না, পদানু হবে না, সঠিক উত্তর হচ্ছে ধারণবাচক। ঠিক আছে, ধারণবাচক। খেয়াল করেন। তারপর চলে আসি কোনটি ভ্রমণ শব্দের সমার্থক শব্দ? দেখেন মুখস্থ পাঠ থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে, মুখস্থ পাঠ থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে। বলছে কি ভ্রমর শব্দের সমার্থক নয় কোনটি? অলি, মধুকর, ভৃঙ্গ নাকি অমিত? কি হবে বলেন তো? একটু দ্রুত বলেন তো। যে এই যে বলছে কোনটি ভ্রমর শব্দের সমার্থক শব্দ নয়? অলি, মধুকর, ভৃঙ্গ নাকি অমিত? বলেন। ভ্রমর। তারিয়া কেন চিঠি লিখবে? এটা তুই করতে পারবি, তোর বন্ধু হয়। ওকে খেয়াল করো যে ভ্রমণের সমার্থক শব্দ নয়। দেখেন ভ্রমণের সমার্থক শব্দ হচ্ছে অলি হয়, মধুকর হয়, ভৃঙ্গ হয়, হয় না কোনটা? হয় না হচ্ছে এই যে অমিত। ঠিক আছে, অমিত হচ্ছে কি হয় না? অমিত হচ্ছে ভ্রমণের সমার্থক শব্দ নয়। আচ্ছা খেয়াল করেন। তারপর আমরা চলে যাই নেক্সট পোস্টে। বলছে পড়াশোনা করো তা হইলে জীবনে উন্নতি লাভ করিতে পারিবে।
এটি কোন ধরনের বাক্য? দেখেন, পড়াশোনা করো তা হইলে জীবনে কি করিতে পারিবে? উন্নতি লাভ করিতে পারিবে। এটা কি জটিল বাক্য? এটা কি প্রার্থনা সূচক বাক্য? এটা কি যৌগিক বাক্য নাকি অনুজ্ঞাবাচক বাক্য? বলেন তো ভাইয়া, এটা কোন ধরনের বাক্য? দেখেন, এই বাক্যের মধ্যে কি কোনো ধরনের প্রার্থনা করা বোঝাইছে? আল্লাহ তোমার মঙ্গল করুক, আল্লাহ তোমার রেজাল্ট ভালো করুক বলা হয়েছে? না। তার মানে কি হবে না? তার মানে এই প্রার্থনামূলকটা হবে না। আচ্ছা দেখেন, অনুজ্ঞাবাচক কি? আদেশ, নির্দেশ, উপদেশ, এই জিনিসগুলো বোঝায়, তাই না? স্যার এখানে কি এরকম করা কোনো আদেশ, নির্দেশ, উপদেশ কিছু বলা হয়েছে? বলা হয় না। তার মানে এটাও হবে না। তার মানে হয় জটিল বাক্য হবে, না হলে কি হবে? যৌগিক বাক্য হবে। এখন একটা জিনিস খেয়াল করো, তো একটা জিনিস খেয়াল করো, জটিল বাক্য কেমন হয়? একটা সরল বাক্য থাকবে, এখানে অব্যয় থাকবে, আবার সরল হবে। আচ্ছা, আবার প্রথমে একটা সরল বাক্য থাকবে, তারপর কি বসবে? অব্যয় বসবে। আবার একটা কি থাকতে পারে? আমাদের জটিল বা যৌগিক বাক্য, জটিল বা যে মিশ্র বাক্য আছে, এই মিশ্র বাক্যটা বুঝতে পারে। আচ্ছা, আবার কি থাকতে পারে? এখানে জটিল, অব্যয়, আবার জটিল হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এমনও হতে পারে জটিল, অব্যয়, আর একটা হচ্ছে সরল বাক্য। তার মানে এই ধরনের একাধিক বাক্য যখন অব্যয়ের মাধ্যমে যুক্ত হবে, সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা হচ্ছে যৌগিক বাক্য বলবো। তো একটা জিনিস খেয়াল করো তো, এই যে পড়াশোনা করো তা হইলে জীবনে উন্নতি লাভ করিবে, এখানে কি আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো ধরনের যৌগিক এবং অথবা নয়তন, তথাপি এই ধরনের কোনো ধরনের কমা, দাড়ি কিছু আছে ভাই? আছে? দুইটা সরল বাক্য, দুইটা মিশ্র বাক্য একত্রিত হয়েছে, অর্থ প্রকাশ করছে? নাই। তার মানে এটা সোজা কথায় কি হচ্ছে? জটিল বাক্য। এখন জটিল বাক্যর জিনিসটা কি? একটা বাক্য একটা বাক্যের উপর কি হবে? নির্ভরশীল হবে। তো বলছে কি, পড়াশোনা করো, যদি করো তাহলে কি হবে? জীবনে উন্নতি লাভ করতে পারবা। আবার উন্নতি তুমি কিভাবে লাভ করবা? যদি তুমি পড়াশোনা করো। এবং মাঝখানে একটা জিনিস খেয়াল করো, মাঝখানে দেখো একটা কমা চিহ্ন আছে। এই ধরনের জিনিসগুলো যদি দেওয়া থাকে, স্যার আমার একটা প্রশ্ন আছে, কি কনফিউজ? প্রশ্ন বলো। আচ্ছা, তো এখানে খেয়াল করো, এখানে একটা কমা চিহ্ন দেওয়া আছে এবং কি বলছে? পড়াশোনা করলে তুমি কি করতে পারবা? জীবনে উন্নতি করতে পারবা। তাহলে এই পড়াশোনা করলে জীবনে উন্নতি কার উপর ডিপেন্ড করতেছে? পড়াশোনার উপরে। আবার পড়াশোনা করলে তুমি উন্নতি লাভ করতে পারছো, এটা একটা কাজ গেল। উন্নতি কখন লাভ করতে পারবা? পড়াশোনা করলে। ঠিক আছে? এবং পড়াশোনা করলে কি হবে? উন্নতি লাভ করবা। এই যে বিষয়গুলো, এই ধরনের জিনিস বিষয়গুলো থাকে, সেটাকে আমরা বলছি কি? জটিল বাক্য। কি বলবো ভাইয়া? এটাকে বলবো জটিল বাক্য। রিমা আমাদের সঙ্গে আছে? ওকে, ঠিক আছে, চলে যাই নেক্সটে। আচ্ছা দেখো, খেয়াল করি ক নাম্বার জটিল বাক্য। বলছে আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। এ বাক্যে আমারে কোন কারক? বলেন, কারক। আমারে কোন কারক? করণ, সম্বোধন, কর্তা নাকি কর্ম? বলেন। ওকে, বলো। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। এখানে যে আমারে শব্দটা ব্যবহার করা হয়েছে, এটা কোন কারক? করণ কারক, সম্বোধন কারক, কর্তা নাকি কর্ম? কি হবে বলেন তো? কর্ম। দেখো, করণ কারক কি? এখানে সম্বোধন হবে না, ভালো কথা। আচ্ছা, করণও হবে না কেন? এখানে কারণ বা কিছু বোঝাচ্ছে না, তাই না? এখন হয় এখানে কর্তা হবে, নাহলে হচ্ছে কর্ম হবে। আচ্ছা, একটু ছোট করে দিলাম, বলো কর্তা নাকি হচ্ছে কর্ম? কর্তা নাকি কর্ম? কি হবে বলো তো? কর্তা নাকি কর্ম? কি হবে? লেট হয়ে গেল। হ্যাঁ, 11টার দিকে ক্লাস শুরু হবে এখন। আচ্ছা, এসএসসি নাকি অ্যাডমিশন? বোধ। আচ্ছা দেখো, আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। কাকে করিবে? আমারে। তাহলে দেখো, কে বা কাকে দিয়ে প্রশ্নের উত্তর যদি পাই, সেটাকে আমরা কি বলি ভাইয়া? সেটাকে আমরা বলি কি? কর্ম। নাকি কর্ম নাকি কি? আমার কি বলো দেখি?
আমারে। ঠিক আছে, গ না ঘ? ওকে, ওকে, সো কি হবে, এটা কর্ম হবে। খেয়াল করো, নেক্সট চলে যাই। বলছে যে কুন্তি হাতি বাগধারার অর্থ কি? বলেন মুখস্থ পাঠ। কুন্তি হাতি এর বাগধারার অর্থ কি? অতি চালাক, কৌশলে বশকারী, বৃহৎ নাকি ক্ষুদ্র? বৃহৎ নাকি ক্ষুদ্র? কি হবে বলেন তো? ওকে, বলো, দ্রুত বলো, দ্রুত বলো। বাগধারার উত্তর কি হবে? অতি চালাক, কৌশল বশকারী, বৃহৎ নাকি অতি ক্ষুদ্র? কি হবে বলো, কি হবে বলো? দেখো বলছে কুন্তি হাতি, কুন্তি হাতি। দেখো কুন্তি হাতি বলতে, দেখো হাতি বলতে এখানে তো বৃহৎ আকার বোঝায়, তাই না? তবে বাগধারাগুলো এত সোজা দেয় না, তার মানে এখানে আমাদের বৃহৎ হাতি এটা হবে না। এখন একটা জিনিস খেয়াল করো, কি হইতে পারে বলো তো? এটা কি হইতে পারে বলো তো? এটা কি হইতে পারে বলো তো? আচ্ছা, এটা বৃহৎ হবে না, অতি ক্ষুদ্র হবে না। কেন হবে না? দেখো এখানে হাতি বলতে তোমার যে আকৃতি বুঝাবে তা না কিন্তু। সো যেহেতু মুখস্থ পাঠ, তারপর একটু টেকনিক্যালি দেওয়া যায় কিনা এটা চেষ্টা করতেছিলাম। তো এখন কুন্তি হাতি হয় অতি চালাক হবে, নাহলে কৌশলে বশকারী হবে। সো কুন্তি হাতিকে কিন্তু বশ মানানো যায়, তাহলে এই জন্য বলা হচ্ছে এটা সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হবে হচ্ছে কৌশলে বশ মানানো, হাতিকে বশ মানানো। আচ্ছা, খ নাম্বার। তারপর দেখো বলছে কি যে কোন বানানটি শুদ্ধ? চলে আসি, কোন বানানটি শুদ্ধ? বলেন শুদ্ধ বানান কি হবে? দেখেন মুমূর্ষু বানান কি? ভুল। তারপর দেখেন শাশ্বত কি হবে? খ নাম্বার, খ নাম্বার, গ নাম্বার। দেখেন তো কোনটা হইতে পারে? ওকে, নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে কোনটি? কল্যাণীয়াসু নাকি শ্রদ্ধা? খ নাম্বার। তিথি রয়, আপনার প্রশ্নের উত্তর খ নাম্বার। ওকে, দেখেন তো কোন বানানটি সঠিক? খেয়াল করেন কোন বানানটি সঠিক, বলেন কোন বানানটি সঠিক? ওকে, দেখেন শাশ্বত বানানটা ভুল। তারপর দেখেন মুমূর্ধু নাকি মূর্ছনা, কোনটা হবে বলেন? 18 নাম্বারের সঠিক উত্তর কি হবে? দেখেন 18 নাম্বারের গ নাম্বার যে বলেছেন এটা নিতান্তই ভুল। মুমূর্ষ বানানে এই জিনিসটা হয় না, মুমূর্ষ বানানে মাঝখানে হচ্ছে দুর্গুকার হয়। আচ্ছা, এই বানানটাও ভুল, এখানে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলে যাই। বলছি কি যে উদর সম্পর্কিত এর এক কথায় প্রকাশ। উদর সম্পর্কিত এর এক কথায় প্রকাশ কি হবে? উদনিক, উদক, উপন্যাসিক নাকি উদরিক? কি হতে পারে বলেন তো? উদর সম্পর্কিত এর এক কথায় প্রকাশ কি? উদর সম্পর্কিত এক কথায় প্রকাশ উদনিক, উদক, উদসিক নাকি উদরিক? কি হবে বলেন তো? 19-এর সঠিক উত্তর কি হবে? এক কথায় প্রকাশ, এগুলো মুখস্থ। দেখি রংপুর থেকে দেখছি স্যার ভাই, আসসালামু আলাইকুম। বলেন বলেন, দ্রুত বলেন। উদরী সম্পর্কিত এক কথায় প্রকাশ কি? দেখেন উদরী শব্দ এক কথায় প্রকাশ হচ্ছে ঐদরিক, ঐদরিক। ঘ নাম্বার, ঐদরিক। ঠিক আছে, চলে যাই নেক্সট। 19 নাম্বার। 20 নাম্বারে দেখেন সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক সন্ধি বিচ্ছেদ খেয়াল করেন, সন্ধি বিচ্ছেদ, নষ্ট সন্ধি বিচ্ছেদ। ঠিক আছে, দেখেন সমযোগধি, সন্ধি, তারপর হিংসা, হিংসযোগসা, তারপর দেখেন সন্নিবেশ, সমযোগ নিবেশ। কোনটা হবে বলেন তো? সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা হবে? সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা হবে? দেখেন কি বলছে? নিশ্চোক্ত, নো, এটা হচ্ছে ভুল। নষ্ট এর সন্ধি বিচ্ছেদ এটা নয়। তারপর দেখেন বলা হচ্ছে কি সন্ধি, সংযোগ ধি, নো,
এটাও নয়। তারপর দেখেন সমযোগ নিবেশ, সন্নিবেশ, এটাও সঠিক নয়, ভুল। কিন্তু সঠিক কোনটি? হিংযোগসা, হিংসা, হিংযোগসা, হিংসা। ঠিক আছে, ওকে, এটা ঠিক আছে। ওকে, নেক্সট চলে যাই। বাঁশি বাজে 21 নম্বরে দেখেন বলছে বাঁশি বাজে ওই মধুর লগনে, এখানে কোন ধরনের বাচ্চের উদাহরণ আছে? দেখেন বাচ্চ থেকেও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসেছে, কোন ধরনের বাচ্চের উদাহরণ, কোন ধরনের বাচ্চের উদাহরণ? বলছে কি কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য নাকি কর্তৃবাচ্য? বলেন বলেন। সো যারা তোমরা নিয়মিত ক্লাস করো তোমাদের গেদারতে জানিয়ে রাখি, আমাদের যেহেতু শিডিউল মাফিক ক্লাস হচ্ছে এই জন্য আমরা একদিন পর একদিন আমি ক্লাস নিব। অর্থাৎ আজকে যেহেতু ক্লাস হচ্ছে আপনার সাথে আবার আমার পরশু দিন দেখা হবে। অর্থাৎ তোমাদের সাথে শনি, সোম, বুধ এবং হয়তোবা শুক্রবার তোমাদের সঙ্গে প্রতিদিন রাত যে 11টা আছে 11টার সময় আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে প্রত্যেক দিন। আচ্ছা 21 নাম্বারটা বলেন, 21 নাম্বারটা বলেন। ওকে, কি বলছেন? বাঁশি বাজে ওই মধুর লগনে একটি কোন বাচ্চের উদাহরণ? কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য নাকি কর্তৃবাচ্য? বলেন কি হবে? খেয়াল করেন, বলেন দ্রুত বলেন। জান্নাতুল ফেরদৌস বলছে গ নাম্বার, জুই বলছে ক নাম্বার, ক নাম্বার। দেখেন বাচ্চ টাচ্চ সবই পড়াবো, জাস্ট আপনাদের দেখাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেমন করে প্রশ্ন আসে, জাস্ট আপনাদের দেখাই। তিথি বলছে ঘ নাম্বার, ন ঘ নাম্বার 9। দেখেন একটু হালকা করে ছেঁকা খান, এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে আপনাদের আমি সব নিয়মই শেখাবো, জাস্ট একটু করে জাস্ট উপরে দেখেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো কেমন হবে। বাঁশি বাজে এই মধুর লগনে, এই কোন বাচ্য? এটা হচ্ছে কর্মকর্তৃবাচ্য, কর্মকর্তৃবাচ্য। বাঁশি বাজে মধুর লগনে, বুঝতে পারছো? এ হচ্ছে বিষয়, দুইটা অংশ। তারপর চলে আসি, ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও, কে কাকে বলেছিল বলেন তো, বলেন। এটা যদি না পারেন তাহলে আপনি পড়াশোনা করেন নাই। ঘন জঙ্গলের পথ একটু পা ফেলে যেও, মৃত্যুঞ্জয় নেড়াকে, বিলাসী নেড়াকে, নেড়া বিলাসীকে, বিলাসী মৃত্যুঞ্জয়কে? বলেন। আচ্ছা একটা জিনিস শেখাই, দেখেন বিলাসী বানানে দীর্ঘইকার হয়, কিন্তু এর সাথে যদি আমি তা যুক্ত করে দেই তাহলে কিন্তু বানানটা কি হয়ে যায়? বিলাসিতা। ঠিক আছে, বিলাসিতা। আবার দেখেন বলছে কি চট্টগ্রাম ইউনিভার্সিটির আজকে এক্সাম হয়েছে, কোশ্চিনগুলো সলভ করে দিবেন স্যার। আচ্ছা সলভ তো দেওয়া হয় নাই, আচ্ছা দেওয়া যায় তো। ওকে ওকে, আচ্ছা তাহলে দেখেন বিলাসী মানে দীর্ঘইকার বসে, কিন্তু তা যদি যুক্ত হয় তাহলে কিন্তু রস্যকার হবে। ঠিক আছে, আচ্ছা দেখেন নারী বানানে কি হয়? দীর্ঘইকার। বা যদি গণ যুক্ত করে দেই তাহলে কিন্তু বানানটা ভুল হয়ে যাবে। কি হবে? নারী গণ, সব বানানটা সঠিক হচ্ছে এরকম, না রি গণ। দেখছেন, এই হচ্ছে বিষয়। তাহলে এই যে জগৎ বিখ্যাত শোভা, এই ধরনের যদি জিনিসগুলো, তোতা, কানি, পরিষদ, এইগুলো যদি যুক্ত হয়, বিদ্যা, এগুলো বানানো যদি যুক্ত হয় শেষে তাহলে দীর্ঘিটা রস্যিকার হয়ে যায়। ঠিক আছে, ওকে ঠিক আছে। কে বলেছিল এটা? ও আচ্ছা, এটা কে বলেছিল? বিলাসী নেড়াকে বলেছিল। কেন? ঠিক আছে, সঠিক উত্তর। আচ্ছা বাংলা গদ্য যে যুগের ভাষার নির্দেশন, বলেন। বাংলা গদ্য অর্থাৎ কোন যুগে বাংলার যে সাহিত্যগুলো ছিল এগুলো গদ্যে লেখা হতো? এটা কি আধুনিক যুগে লেখা হতো? উত্তর আধুনিক যুগে, মধ্যযুগে নাকি মধ্যযুগে? মধ্যযুগে। কি হবে বলেন তো? দেখেন গদ্য ভাষার নির্দেশন, গদ্য ভাষার নির্দেশন কোনগুলো? গদ্য ভাষার নির্দেশন কোনগুলো? গদ্য ভাষার নির্দেশন কোনগুলো দেখেন, বলেন। সো আমরা জানি মধ্যযুগ ছিল কি? মধ্যযুগটা ছিল আমাদের যে কাব্য বা যে আমরা যেটাকে বলি যে কবিতার যে বিষয়গুলো থাকে, কবিতা ছন্দ, এই ছন্দ লেখা থাকতো। কিন্তু আধুনিক যুগে এসে এটা ছিল কি? গদ্য ছন্দে, গদ্য ছন্দে। ঠিক আছে, কাব্য কি ছিল? গদ্য ছন্দে। আচ্ছা নেক্সট চলে যাই 24 নম্বরে। বলছে কি প্রায় চমকে উঠেছিলাম বোধ হয়, কোন ধরনের বাক্য? অনুজ্ঞাবাচক, নির্দেশবাচক, সন্দেহবাচক নাকি আবেগবাচক? তার একটা জিনিস খেয়াল করো, বাক্য থেকে কিন্তু প্রশ্ন আসতেছে কোন ধরনের বাচ্য।
বলছে কি প্রায় চমকে উঠেছিলাম বোধ হয়, এটা কোন ধরনের বাক্য? প্রায় চমকে উঠেছিলাম বোধ হয় কোন ধরনের বাক্য? অনুজ্ঞার, নির্দেশক, সন্দেহবাচক নাকি আবেগবাচক? দেখেন এখানে অবশ্যই আবেগবাচক হবে না। যেমন কি একটা গান আছে না, ছি 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 রে ননি ছি, তাহলে এই যে ছি ছি এগুলো হচ্ছে আবেগ শব্দ, তাই না? উফ কি ব্যথা, আহ কি আরাম, এই ধরনের যদি কিছু বলা থাকতো তাহলে আবেগ শব্দ হইতো, তাহলে এটা আবেগ শব্দ নয়। আর তার নির্দেশক কি হবে? একটা নির্দেশনা প্রদান করবে, তুমি এই কাজটি করো, এটাও নয়। অনুজ্ঞা, আদেশ, নির্দেশ, উপদেশ এগুলো বোঝাবে, নয়। তাহলে সন্দেহবাচক কি বলছে? বোধ হয়, প্রায় চমকে উঠেছিলাম বোধ হয়, এই বোধ হয় হচ্ছে আমাদের সন্দেহবাচক, সম্ভাবনা বোঝাচ্ছে, ঠিক আছে? তো এখানে হচ্ছে কি হবে? সন্দেহবাচক, 24-এর গ। আচ্ছা, তারপর খেয়াল করেন বলছে আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে, কথাটি কে বলেছিলেন? দেখেন এই ধরনের প্রশ্নগুলো আসে, বলবে না কোন টপিকে বলা আছে, বলছে কথাটা কে বলেছিল? কাজী নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর, লালন সাহেব নাকি হাসন রাজা? দেখেন লালন সাহেবকে চিনি না, হাসন রাজাকেও চিনি না, তাহলে গেল, তাহলে হয় আমাদের ঠাকুর সাহেব হবে, না হলে হচ্ছে আমাদের নজরুল ইসলাম হবে, কাজী নজরুল ইসলাম হবে। বলেন তো কি হবে? কি হবে বলেন তো? কি হবে বলেন? কি হবে বলেন তো, দ্রুত বলেন। ওকে, সবাই বলছো ক নাম্বার। ফারজানা লিমা হয়তো আগের প্রশ্ন উত্তর দিচ্ছ গ। ওকে ওকে, শারমিন রেশমা আমাদের সঙ্গে আছে। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে আমার পদ থেকে এসেছে, কাজী নজরুল ইসলাম বলেছিল যে আত্মাকে যদি চিনি তাহলে আমাদের কি বাড়বে? আত্মনির্ভরতা বাড়বে। তারপর চলে আসি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরবর্তী প্রশ্ন হচ্ছে কৃপান শব্দের অর্থ কি? কৃপান, দেখো এটা এসেছে আমাদের বিদ্রোহী যে কবিতা আছে, বিদ্রোহী কবিতা, কৃপান এটা কি? অধিক কৃপণ, তলোয়ার, তৃষ্ণা, করুণা নাকি উদাসীন মন? কি হবে বলেন তো? কৃপান, কৃপান মানে কি? 26-এর কি হবে? অধিক কৃপণ। দেখো বিদ্রোহী কবিতার মধ্যে কনটেক্সট একটু মনে করো, দেখো এখানে অধিক কৃপণটা হবে না কেন? এই কনটেক্সটের সঙ্গে কিন্তু আমাদের যায় না, তুমি নাও যদি জানো তারপর একটু খেয়াল করো, বিদ্রোহী কবিতার কনটেক্সটের সঙ্গে উদাসী, অধিক কৃপণ এটা যায় না। আচ্ছা, কৃপণ বলতে করুণা কখনোই বোঝাবে না, তাহলে আমাদের কি হচ্ছে? উদাসী মনে হচ্ছে না, তাহলে সঠিক উত্তর হচ্ছে কৃপণ বলতে হচ্ছে তলোয়ারকে বোঝায়। কাকে বোঝায় ভাইয়া? তলোয়ারকে বোঝায়। ওকে, এখন লাস্টের আগের প্রশ্নটা একটু আমরা খেয়াল করি। লাস্টের আগের প্রশ্ন কি বলছে? 27 নাম্বার, দেখো এটা খ নাম্বার উত্তর। আচ্ছা, বলছে জঙ্গম এর বিপরীত শব্দ কি? বলেন, জঙ্গম এর বিপরীত শব্দ কি? জঙ্গম এর বিপরীত শব্দ কি? বলেন দেখি ভাইয়া, গুলি করে, জঙ্গমের বিপরীত শব্দ কি? কি হবে বলেন? জঙ্গম এর বিপরীত শব্দ কি? কি হবে? দেখো এটা মুখস্থ পাঠ, এগুলো মুখস্থ করতে হবে। শান্তি, নো নো নো, শান্ত না, এটা স্থাবর। জঙ্গম মানে হচ্ছে স্থাবর, এগুলো মুখস্থ, এগুলো কিছু করার নেই। আচ্ছা, নেক্সট চলে যে লাস্ট প্রশ্ন, উপযোগ শব্দের সঠিক প্রতিশব্দ কি? দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে মানবিক বিভাগের যে প্রশ্নটা হয়, এই প্রশ্নগুলো দেখেন 28টি করে প্রশ্ন থাকে, সেই জিনিস খেয়াল করেন। কি হবে বলেন? এই প্রশ্নের উত্তর কি হবে? লাস্ট প্রশ্ন বলেন, লাস্ট প্রশ্ন, লাস্ট প্রশ্ন। দ্রুত বলেন, গুলি। ওকে, সো আপনাদের একটা কথা বলি, আমি চিন্তা করছি যে বাংলা আমি প্রথম থেকে ক্লাস নেব, একদম যুগ থেকে শুরু করে শেষ পর্যন্ত, অর্থাৎ যে আমাদের যে বিষয়গুলো থাকে গ্রামারের একদম প্রথম ক্লাস, লেকচার 1 থেকে লেকচার একদম যে 12 নম্বর লেকচার আছে সেই পর্যন্ত আমি একটা পর একটা টপিক ক্লাস নিতে যাচ্ছি। সো তোমরা কি ক্লাসগুলো করতে চাও নাকি চাও না একটু আমাকে দ্রুত জানিয়ে দাও, আমি প্রশ্ন উত্তরটা বলো। ওকে, কি হবে এটা?
দেখি একটু খেয়াল করি আমরা। সো বলছি কি উপযোগ শব্দের উত্তর কী হবে? উন্নতি, সক্ষম, উচিত নাকি প্রয়োগ, কি হবে? দেখেন এখানে উপযোগের যে সঠিক প্রতিশব্দ বা বিপরীত শব্দ হচ্ছে, বিপরীত শব্দটা হচ্ছে প্রয়োগ, এটা হচ্ছে প্রয়োগ, ঠিক আছে। আচ্ছা, সো আমি চিন্তা করছি যে আগামী দিন থেকে আমি তোমাদের একদম যে বেসিক প্রশ্ন থেকে একদম যুগ থেকে শুরু করে যে একটা করে ধরে সবগুলো টপিক আমি তোমাদেরকে পড়াবো। সো তোমরা কি এই এগুলো কি করতে রাজি আছো বা তোমরা কি করতে চাও? যদি করতে চাও একটু আমাকে জানিয়ে দাও, ঠিক আছে। একদম সব ক্লাস প্রথম থেকে একদম, ঠিক আছে। ওকে, ক্লাস করতে চাই তাহলে সুন্দর হবে, ঠিক আছে। সো দেখা হবে নেক্সট দিন, অর্থাৎ পরশু দিন রাত 11টার দিকে, ঠিক আছে। সো রমজান মাস প্রতিদিন ক্লাস নেওয়া হচ্ছে না, কারণ অনেক দুর্বল লাগছে এবং তার পাশাপাশি স্লাইড তৈরি করার বিষয় থাকে এবং বাস্তব জীবনে বা অনলাইনের বাইরে গিয়েও কিন্তু আমাদের অনেকগুলো ক্লাস থাকে, আমাদের শিডিউল থাকে। সো এই জন্য আর কি প্রতিদিন হচ্ছে না। সো প্রত্যেক দিন নয়, শনি, সোম, বুধ এই 3 দিন এবং এক্সট্রা যদি ক্লাস শুক্রবারে নিতে পারি তাহলে রাত 11টার দিকে, প্রত্যেক দিন রাত 11টার দিকে তোমাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, ঠিক আছে।